চলো তুতুন, আমরা ঘুরতে যাই। রান্নাবান্না শেষে দুপুরের খাবার সাজাতেই বিকেল তখন 4টা বেজেছে। নাজিম সাহেবও ততক্ষণে বাড়ি ফিরেছেন। এসে দেখলেন অর্ণব, তুতুন কেউ বাসায় নেই। স্ত্রীকে জিজ্ঞেস করতে তিনিও জানেন না বলে নুপুরের ঘরে গেল। জামাই কই? বাবার প্রশ্নে চমকে তাকা এসে। যাকে নাম সম্বোধনে অপছন্দ করতেন তাকে আর জামাই বলে স্নেহের সম্বোধন, সামান্য একটা স্বাক্ষরে এত জোর। নুপুর জবাব দিল জানি না। নাজিম সাহেব ফোন করতে উদ্যত হলেন, তখনই বসার ঘর থেকে আওয়াজ এলো, তুতুনের গলার স্বর। নাজিম সাহেব বেরিয়ে গেলেন, পেছনে তার স্ত্রীও। অর্ণব বাজার করে এনেছে, কাঁচা বাজার থেকে শুরু করে মাছ, মাংস, এমনকি লিটার 5 দুধ। অর্ণবের পেছন পেছন দুজন লোকও এসে ঢুকলো 2 ঝুড়ি মুদি বাজার নিয়ে। ছোট মা সেসব দেখে হা হয়ে গেলেন একদম। সাবান থেকে শুরু করে টয়লেট ক্লিনার অবধি আছে সেই বাজারের ঝুড়িতে। নাজিম সাহেব কেমন ক্ষুণ্ণ দৃষ্টিতে তাকালেন অর্ণবের দিকে। ছেলেটা কি তাকে নিজের অর্থ বিত্ত বোঝাতে এমনটা করলো? না, খুব একটা সময় লাগেনি নাজিম সাহেবের মনের মেঘ কাটতে। অর্ণব নিজেই ওনাকে পাশে বসিয়ে কৈফিয়ত দেওয়ার মতো করে বলল, রাগ করবেন না আঙ্কেল, ইচ্ছে ছিল ওকে আমি আজই আমার বাড়িতে তুলব এবং সকল দায়িত্ব পালন করব, কিন্তু সে যেতে চাচ্ছে না। আমিও তার অসুস্থতার দোহাই নিয়ে মেনে নিচ্ছি, যত্নটা আপনারাই করুন। আমি শুধু তার কদিনের ভরণ পোষণটা দেই। ও আমার ওখানে চলে গেলে না হয় আর করব না এমন কিছু। অর্ণব কথাগুলো যেন ইচ্ছে করেই ছোট মাকে শোনালো। এই মহিলার চিত্ত জুড়ে লোভ, লালসা তা আন্দাজ করেই সে এমন পদক্ষেপ নিল। কে জানে, হয়তো লোভে পড়ে, হয়তো নুপুরের প্রতি যত্নবান থাকবে মহিলা। তার ধারণা ভুল নয়, তা কয়েক ঘন্টাতেই টের পেয়ে গেল অর্ণব। একটু পরপরই নুপুর কি করছে, কি খাবে সেসবের খোঁজ নিতে ব্যস্ত হয়ে গেলেন মহিলা। অর্ণব চলে গেল সন্ধ্যের পর। যাওয়ার আগে ঘুমন্ত নুপুরকে একটু আদর করতে ভুলল না সে। আলতো করে ঠোঁট ছুঁয়ে চুমু খেল কপালটাতে। রাতটা সে বাড়িতেই থাকবে দাদির জন্য। মানুষটা কিছুদিন ধরে বেশ নুয়ে পড়েছেন বয়স আর অসুস্থতায়। রাতটা বাড়ি, দিনটা অফিস, সন্ধ্যাটা নুপুর, 3 ভাগ হয়ে গেছে তার সময়টা এখন। টানা 4 দিন এভাবে কাটানোর পর হুট করে সে চলে গেল চট্টগ্রামে। অর্ণি জানতো না ভাইয়া আসবে চট্টগ্রামে। রিদওয়ান চলে যাবে ভোরবেলাতে, তাই মুখ ভার করে বসেছিল হোটেলের রুমটাতে। নির্দিষ্ট রুমের দরজায় কড়া নাড়ার আওয়াজ হলো ঠিক রাত্রি 11:58। রিদওয়ান তখন হোটেলের লবিতে গেছে একটা সিগারেট খেতে। অর্ণিতাও ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল। রিদওয়ান এসেছে ভেবেই সে দ্রুত পায়ে গেল দরজা খুলতে। এত দেরি করলে ঘুমাবে কখন আর উঠবেই কখন? দরজা খুলে কথাটাই সে আগে বলল। পর মুহূর্তেই থমকে গেল দরজায় দাঁড়ানো ভাইকে দেখে। ভাইয়া তুমি? হুশ, এটা রাখো। কেকের বক্স আর একটা ছোট্ট শপিং ব্যাগ এগিয়ে দিল অর্ণিকে। আর মাত্র 1 মিনিট বাকি, দ্রুত কেকটা আনবক্সিং করো। ওকে দেখলাম বসা থেকে উঠেছে। অর্ণি বুঝলো ভাইয়া রিদওয়ানের কথা বলছে। অর্ণির খুশিতে চোখ ছলছল। দ্রুত হাতে কেক আনর্যাপ করে ছোট্ট টি টেবিলটাতে রাখলো। দরজায় এসে তখন উপস্থিত রিদওয়ান। 2 ভাই বোন একই সুরে গেয়ে উঠল, হ্যাপি বার্থডে টু ইউ। রিদওয়ান থমকে গেল। আজ তারিখ কত? আজ তার বার্থডে। হো, সে ভুলেই গেছে, কিন্তু আম্মু তো উইশ করলো না। প্রথম উইশ তো আম্মুই করে তাকে। হঠাৎ করে বিষণ্ণ মনটায় বিষাদে সে গেল। অর্ণবকে দেখে সুখী বা দুঃখী কোনোটাই হতে পারল না রিদওয়ান। অর্ণবের কি তা বুঝতে বাকি আছে? মোটেই না। সে ঠিক এই কারণে এসে আজ উপস্থিত হয়েছে। হাতে সময় কম, অথচ তার কতগুলো সম্পর্ক ছড়িয়ে ছিটিয়ে আলাদা হয়ে গেছে। সময় থাকতেই সেগুলোকে গুছিয়ে নেওয়া যায়। মনটা বড্ড পালাই পালাই করে। সে ভেবে নিয়েছে সত্যি কোনোদিন পালিয়ে যাবে কোথাও। তার আগে সমস্ত সম্পর্কের দায় শেষ করে নেবে। সে সবের প্রথম ধাপটাই রিদওয়ানের সাথে দায় চুকানো। কেকের পাশে ছোট্ট গোলাপি রঙা একটা মোম জ্বালিয়ে নিজে রিদওয়ানকে টেনে নিয়ে বসালো খাটের উপর। খালামণি পাঠিয়েছে আমাকে, দেখ তোর পছন্দের কেক আর সুজির হালুয়া। ছোট্ট শপিং ব্যাগটাতে ছিল ছোট্ট একটা বক্স, তাতেই আছে হালুয়া আর চালের রুটি।
এগুলো রিদওয়ানের সত্যিই খুব পছন্দের, তবে তার রায়না বেগম পাঠাননি। রিজিনা খালার হাতেই তৈরি করিয়েছিল সে। খালুজান যে রিদওয়ানের সাথে যোগাযোগে নিষেধাজ্ঞা জারি করেছে সে কথা অর্ণব জানে বলেই এমনটা করেছে। এরই মাঝে ফোন বাজল রিদওয়ানের। আম্মু, থ্যাংক ইউ আম্মু। তুমি অর্ণবকে দিয়ে কেন পাঠালে এসব? আমি তো কালই চলে যাচ্ছি। হালুয়াটা দেখতে দারুণ হয়েছে আম্মু। আব্বুকে খেয়েছে এগুলো? আনন্দ, উচ্ছ্বাস, কি যে আল্লাস! অর্ণব, অর্ণিতা মুগ্ধ হয়ে তাকায় রিদওয়ানের দিকে। ছোট বাচ্চাদের মতো করে কথা বলছে রিদওয়ান। মায়ের সাথে কথা বলার সময় প্রত্যেকটা সন্তানই কেমন বাচ্চা হয়ে যায়। একই প্রশ্ন বোধ হয় দুই ভাই বোনের মনেই উকি দিল। তাই তো তারা দৃষ্টি আড়াল করল একে অপরের থেকে। অর্ণব, অর্ণিতা যখন নিজেদের অপূর্ণতায় চোখ সরায়, রিদওয়ান যখন মায়ের সাথে আহ্লাদে মেতে উঠে কথা বলে, ঠিক তখনই আসে অনাকাঙ্ক্ষিত একটা ফোন কল অর্ণবের নাম্বারে। রিদওয়ানের সাথে মনোমালিন্যতা দূর হয়েছে, এবার বাকি দাদি। এই দুজনের সাথে সব ঠিক থাকলেই চলবে, বাকি আত্মীয় স্বজনকে তার আর দরকার নেই। এবার তার ভাবনা চিন্তা সবই যেন স্বার্থপরের মতো, তাতে একটুও আফসোস নেই। কাল রাতে রিদওয়ানের কেক কাটার সময় অনাকাঙ্ক্ষিত কলটা এলো শরাফত সাহেবের পক্ষ থেকে। তিনি জানালেন তৃতীয় আসামি ধরা পড়েছে। কাল সকালে যেন নূপুরকে নিয়ে একবার থানায় আসে। রাতটা আর থাকা হয়নি অর্ণবের। রাত দুটোতেই সে রওনা দিয়েছে ঢাকার পথে। গাড়িতে একটু ঘুমিয়ে নিয়েছিল, ভোরে এসে সরাসরি উপস্থিত হয় শ্বশুর বাড়িতে। নূপুর তখনও গভীর ঘুমে তলিয়ে থাকায় টের পেল না নিজ কক্ষে আপন মানুষটির অস্তিত্ব। রাতে আধো ঘুমের দরুন অর্ণবের চোখ দুটো রক্ত রাঙা। নাজিম সাহেব তাকে দেখতে বুঝলেন ছেলেটা রাতেই ঘুমায়নি ঠিকঠাক। অর্ণবকে নূপুরের ঘরে পাঠিয়ে বললেন একটুখানি ঘুমিয়ে নিতে। অর্ণব ঘুমায়নি, নিষ্পলক তাকিয়ে শুধু দেখতে থাকলেও প্রাণ প্রিয়াকে। শ্যামা ত্বক কয়েকদিনের অসুস্থতায় ফ্যাকাশে হয়ে গেছে। কাঁধের কাছটাই ওড়না না থাকায় খামচির আঁচড়গুলো শুকিয়ে গিয়ে দাগ হয়ে গেছে। জমে থাকা ক্ষোভ আচমকায় কেমন রক্তে উত্তেজনা সৃষ্টি করলো তার। নূপুরকে হসপিটালে দেখার পর থেকেই তার মাথায় শীতল এক দুর্বোধ্য জেদ চেপে আছে, এক কথায় বলা যায় খুন চেপে আছে। বড্ড কঠোর মনটাকে তার কত মুশকিলে সে চুপ করিয়ে রেখেছে তা শুধুমাত্র তার অন্তরাত্মাই জানে। তার শীতল চিন্তাধারা অনেক আগেই আন্দাজ করে নিয়েছে নূপুরের এই অবস্থার জন্য একমাত্র সেই দায়ী। আর তার সহজ সমীকরণ মিলে গেছে নূপুরের বাবার একটা বয়ানি। সেদিন পুলিশ যখন জিজ্ঞাসাবাদে নাজিম সাহেবকে প্রশ্ন করলেন, আপনার কোনো শত্রু আছে বা সন্দেহজনক কেউ আছে আপনার দৃষ্টিতে? জবাবে তিনি জানালেন, জানামতে শত্রু তো নেই, তবে মেয়ে কয়েকদিন আগেই জানিয়েছিল কেউ তার পিছু নিত। 2-4 দিন সে দেখেছে, এরপর থেকে তো বাড়ির বাইরে প্রায় যাওয়াই বন্ধ অনেকগুলো দিন হলো। বিয়ের পর সেদিনই বাড়ির বাইরে গেল। তারপর নূপুরকে কেউ ফলো করছে আর অর্ণবকে কেউ ফলো করত, দুটো ঘটনায় সংযুক্ত তা বুঝতে একটুও দেরি হয়নি। এবং দ্বিতীয় হিন্ট ছিল অর্ণির ফোনে কিডন্যাপারের কল, যা নূপুরের হাতে ছিল। অর্ণব এইটুকুতেই নিজের মতো সাজিয়ে নিল পুরো ঘটনা। তার কোনো শত্রুপক্ষ গুপ্তচর লাগিয়েছে তার উপর, এবং অর্ণির উপর নজর রাখার জন্যই সেই গুপ্তচর তাকে ঠিকঠাক চিহ্নিত করতে পারলেও ভুল করলো অর্ণির বেলায়। অর্ণিকে হয়তো কলেজে প্রথম দেখেছে অথবা দেখতে গিয়েছে, আর সেখানেই বিভ্রান্তিতে পড়েছে নূপুরকে অর্ণি ভেবে। কিন্তু কেন? অর্ণবের পাশে দেখেছে নূপুরকে আর ভাই বোন ভেবে নিয়েছে। তাই বলে লম্বা সময় ধরে এই ভুল চলতে থাকলেও আর শত্রুপক্ষ টেরও পেল না। মাথা কাজ করছে না ঠিকঠাক এই একটা জায়গাতে। নিষ্পলক তাকিয়ে ভাবনাটা গড়ালো অনেক সময়। তখনও নূপুরের ঘুম ভাঙেনি। বাইরে থেকে তুতুনের গলার আওয়াজ পেতে অর্ণবের যেন হুঁশ ফিরল। বসা থেকে উঠে দরজা খুলতেই তুতুন বলল। তুতুনের বলার ধরনটা এত নিরীহ লাগলো অর্ণব দেখে নিঃশব্দে হেসে ফেলল। গাল টেনে বলল, আমি ডাকছি তোমার আপুকে। তুতুন চলে গেলে অর্ণব আবারও গিয়ে বসলো চেয়ার টেনে। নিচু স্বরে নূপুরকে ডাকলো। বার দুয়েক তাতেই উঠে গেল নূপুর। বোধহয় অবাকও হলো সামনে অর্ণবকে দেখে, তবুও মুখ ফুটে কিচ্ছু বলল না। বিছানা ছেড়ে নেমেই বেরিয়ে গেল ঘর থেকে। তার ঘরে লাগোয়া বাথরুম না থাকায় কমন বাথরুমটাই ভরসা। শারীরিক সকল ক্ষত মিলিয়ে না গেলেও হাঁটুর উপরের আঘাতটা অনেকটাই মিলিয়েছে বলে চলতে ফিরতে
খুব একটা অসুবিধা হচ্ছে না এখন। অর্ণবও আর বসে থাকলো না ঘরে। নুপুরের মুখ হাত ধুয়ে বের হতে অর্ণব গেল ওয়াশরুমে। ফ্রেশ হয়ে নিজেই যেচে নুপুরের ছোট মাকে জিজ্ঞেস করলো, নাস্তা কিছু কি হবে আন্টি? জি বাবা, বসো টেবিলে, আমি এখনই দিতেছি। অর্ণবের বাজার করার দিন থেকে মহিলা তাকে বেশ সমাদর করে চলেছেন। এই যে নুপুরকে এই বাড়িতে আনার পর থেকে অর্ণব সন্ধেটা এই বাড়িতে কাটায়। মহিলা রোজই তার জন্য হরেক রকম নাস্তার আয়োজন করেন। আজও তাকে আসতে দেখে দ্রুত হাতে নাস্তা তৈরি করেছিলেন। টেবিলে সব খাবার সাজিয়ে নিজেই ডাকলেন অর্ণব নুপুরকে। অর্ণব এলেও নুপুর বলল, পরে খাবো। একথার মূল্য কিন্তু পরিমাণে না দিয়ে অর্ণব একই প্লেটে দুজনের নাস্তা নিয়ে নুপুরের ঘরে ঢুকলো। দরজাটা হালকা ভিজিয়ে রেখে বসলো বিছানাতে। পরোটার এক টুকরো ছিঁড়ে তাতে একটুখানি সবজি নিয়ে সে হুট করে নুপুরের গাল চেপে মুখে ঠুসে দিল। আকস্মিক এমন আচরণে নুপুর অবাক হতেও ভুলে গেল খানিকটা সময়। তারপরই কিছুটা চেঁচিয়ে বলে উঠল, এ কেমন আচরণ? যেমনটা আপনি চাইছেন। বাঁকা হেসে বাঁকা উত্তর। নুপুর বসেছিল খাটের মাথার হেলান দিয়ে। এখন আর স্থির থাকা হলো না। সোজা হয়ে বসে সে ধাক্কা মেরে বসলো অর্ণবের বুকে। বড় শান্ত গলায় বলতে লাগলো, কেন করছেন এসব? এত দয়া কেন দেখাতে চাইছেন আমায়? আমি রাস্তার কোনো মেয়ে নই যে যার জন্য আপনার দয়া অতীব জরুরি বলে মনে হবে। আই এম ফাইন টোটালি, প্লিজ লিভ মি অন মাই কন্ডিশন। একটা কথাও অর্ণব কানে তুলল বলে মনে হলো না। সে নির্বিকার পরোটা ছিঁড়ছে, নিজের মুখে পড়ছে। তার বোধহয় খাওয়া শেষ হলো। এবার সে খুব আঁটসাঁট বেঁধে ফিরে বসলো নুপুরের দিকে। আবারও পরোটা ছিঁড়ে ঠিক আগেরই মতো নুপুরের গাল চেপে তা মুখে পুড়ে দিল। এবার পরোটার সাথে ছোট্ট একটা খুমকিও দিল। একটা টুকরো মুখ থেকে ফেলবে তো ভুলে যাব শ্বশুর বাড়িতে আছি, আর বাইরে শ্বশুর শাশুড়ি সজাগ কান নিয়ে বসে আছে। বিয়ে করে এখনো উপোস করছি, সেই উপোস আজ এখনই ভাঙব। বাকিটা তোমার সিদ্ধান্ত। অর্ণবের অসভ্য হুমকি শুনে ভঙ্গুর দৃষ্টিতে তাকালো নুপুর। এ কেমন হুমকি! ছি, সামান্য নাস্তার জন্য কি কি বলে দিচ্ছে এই লোক। এ কাকে ভালোবেসেছিল সে? যা ভাবার পরে ভেবো। আপাতত নাস্তা ফিনিশ করো, থানায় যেতে হবে আগে। বাবার সাথে বরাবরই দূরত্ব রিদওয়ানে, কিন্তু মা ছিল তার বুকের ভেতর একেবারে হৃৎপিণ্ডের মধ্যস্থানে। তার জীবনে দুটি নারী তার সবচেয়ে আপন, সবচেয়ে কাছের। তার মধ্যে প্রথম জনই ছিল তার মা, আর দ্বিতীয় জনই ছিল অনিতা জায়গা। কিন্তু আজ বুঝি সে জায়গাটাও নিমেষে খালি হয়ে গেল যখন সে শেষবার দেশের মাটিতে থেকে মায়ের সাথে কথা বলতে চাইল। এয়ারপোর্টে বসে শেষ কলটা সে মাকেই করেছিল। ওপাশ থেকে কলটা রিসিভ হতেই সে শুধু আম্মু বলে ডাকতে পারল। এরপর আর সুযোগ মেলেনি কিছু বলার। তার আগেই ওপাশ থেকে আম্মু বলে গেলেন, দেশ ছাড়ছিস, এটা সঠিক সিদ্ধান্ত তোর। কাল বলা হয়নি, আজ বলছি, আজকের পর কখনো কল করবি না আমার পরিবারের কাউকে। তোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। তোর আব্বুর সাথে আমিও তোকে ত্যায্য ঘোষণা করছি। আমার ছেলে মেয়ের থেকেও দূরে থাকবি। আর হ্যাঁ, এ বাড়িতে তোর কোনো ভাগও নেই। তোর বউ যেন কখনো পা না দেয় এ বাড়িতে। বুকের একটা পাশ খালি নিয়েই দেশ ছাড়লেন রিদওয়ান। বাড়িতে কি হলো কি হয়নি জানে না, শুধু জানে আজ তার এই জন্মদিনে সে নিজেকে এতিম বলে মেনে নিল আজীবনের জন্য। কিছু মানুষ জীবনে ভুল না করেও আজীবন মিথ্যা ভুলে আসল গোনে। সে নিজেও তা গুনছে বলে নিজেকে সান্ত্বনা দিয়ে চলে বহু দূর। থানায় পৌঁছে জানা গেল পুলিশ সন্দেহ করে যাকে এনেছে সে আসামি নয়। পুলিশ যাকে ধরেছে তার বয়সটা 40-এর ঘরে, অথচ নুপুরের বর্ণনা অনুযায়ী আসামি তার সমবয়সী, কিংবা বড় বা ছোট হবে। কলেজের ভার্সিটি স্টুডেন্ট হওয়ার কথা। কথাবার্তায় সে বুঝতে পেরেছিল ছেলেটা তাকে আরও আগে থেকেই অন্যরকম নজরে রেখেছে। হয়তোবা তার কলেজের আশেপাশে থেকেই তাকে দেখত। আধা ঘন্টার মধ্যে হতাশ হয়ে ফিরে এলো অর্ণবার নুপুর। এরপর কেটে গেল আরও একটি সপ্তাহ। প্রকৃতিতে তখন ভীষণ খরা। অর্ণব তৃষ্ণায় ধুঁকছে।
তার জল পিপাসা না, তার তৃষ্ণা হৃদয়ের খোঁজ শ্যামাঙ্গিনী। এর মাঝে দাদির শরীরটাও আরো ভেঙে পড়ায় দাদিকে হসপিটালে নেওয়া হলো। 2 দিন ডাক্তার অবজারভেশনে থেকেও কোনো পরিবর্তন হয়নি। ডাক্তার জানালেন অবস্থার আর উন্নতি হওয়ার সম্ভাবনা দেখছেন না তারা। চাইলে শেষ সময়ের জন্য নিজেদের কাছে রাখুন। অর্ণবেরও তাই মনে হচ্ছিল, কিন্তু বাড়িতে মানুষটার কাছে থাকার মতো কেউ নেই। অর্ণির পরীক্ষা চলছে, রুবিনা খালা একা মানুষ, কতক্ষণ নজরে রাখবেন? এই সময়টা আশেপাশে কারোর থাকাটা জরুরি। সবসময় সময় দেওয়া, জিকির চলাটাই উত্তম হতো। অর্ণবের ভাবনাটা দাদি নিজেই দূর করে দিলেন নূপুরকে দেখে। দাদির অবস্থা অবনতি জেনেই নাজিম সাহেব জোর করে মেয়েকে নিয়ে হসপিটালে এলেন। দাদি তখন আধো আধো আওয়াজে 2-1টা কথা বলতে পারেন। নিজেই নূপুরকে ইশারা করলেন পাশে বসতে। মানসিক দিক থেকে বিধ্বস্ত নূপুর একটু অবহেলা না করে এগিয়ে গেল দাদির শিহরের কাছে। বৃদ্ধা তখন একটু একটু করে বলতে লাগলেন, বাড়ি চল আমার সাথে, আমার অর্ণবের নাই কেউ নাই যাবে। থেমে থেমে বলা নিরুচ্চারিত বাক্যটার অর্থ প্রথমে কেউ বুঝতে না পারলেও পরে নূপুরি কেমন করে যেন বৃদ্ধার হাতের ইশারাটুকু বুঝালো। না চাইতেও সে মাথা নেড়ে সায় দিল সে যাবে। নূপুরের বাবাও সান্ত্বনা দিলেন, চাচি মেয়ে তো নিশ্চয়ই যাবে, আপনি যখন বলবেন। সত্যি গেল নূপুর অর্ণবের বাড়িতে যেদিন দাদি চাইল। যাওয়ার আগে পুনরায় তাদের বিয়ে রেজিস্ট্রি হলো। কবুল বলা হলো, এমনকি অল্প করে বাসর ঘরটাও সাজিয়ে দিল রোজিনা খালা। যে রাতে নূপুরকে বাড়িতে তোলা হলো তার পরের দিনই দাদি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। যেন অপেক্ষায় ছিলেন আদরের নাতনিটি পাশে সঙ্গিনী। দেখার পরই হয়তো নিজ দায়িত্বে শেষ বলে মেনে নিয়ে চলে গেলেন পরকালের পথে। কে জানে, ভাগ্য বিধাতা আগেই ঠিক করে রেখেছিল অর্ণবকে কখনো নিঃস্ব করবেন না। তার একলা জীবনে কেউ এলেই কেউ চলে যাবে। প্রকৃতির নিয়ম বড়ই আজব, বড়ই চমৎকার। তাই তো দাদির লাশ খবরে নামানোর আগেই শনাক্ত হয়ে গেল নূপুরের জীবনের চরম দুর্দশা নামানো মানুষগুলো। প্রত্যেকেই অর্ণবের জীবনে রক্তের বন্ধনে জড়িত। আর অর্ণব, নূপুরের জল্লাদমুখ মানুষটা চুপচাপ দাঁড়িয়ে শুধু দেখে গেল ধর্ষককে, কিডন্যাপ করার পরিকল্পনাকারীকে আর তার পিঠ পিছে চাকু নিয়ে ঘুরতে থাকা মানুষগুলোকে। রক্তে তেজস্বী স্রোতকে কেমন করে সে সরল রেখায় ভীষণ শান্ত রেখে কেমন করে যে বয়ে দিল সেই সময়টাতে তা শুধু অর্ণবই জানে। জীবন প্রায় প্রতিটা পদক্ষেপই সে সচেতনতা রেখেছে। তাই হয়তো এই বেলাতেও নিজেকে সফল করতে মস্তিষ্কে বরফ ঢেলে হিম শীতল পরিকল্পনাগুলো করে নিল। দাদির লাশ দাফন করেই সে রিদওয়ানকে ফোন করে বলল, যত টাকা লাগে লাগুক, যেভাবেই হোক একটা ব্যবস্থা করো অর্ণিকে তোর কাছে নিয়ে যাওয়ার। চায়ের পাতিলে টকবক করে ফুটছে পানি, সেই সাথে ফুটছে মনটাও। এই তো কদিন আগেও সে চায়ের জন্য রান্নাঘরে ঢুকলে ছোট মা কত কটু কথাই না শোনাতো। তার গায়ের রং কালো, আবার চা খেয়ে নাকি পাতিলের তলা হয়ে যাচ্ছে, কোনো ছেলে ফিরেও তাকাবে না তার দিকে। আর সে মেয়ে আজ এত বড় এক বাড়ির মালকিন, তাও কিনা যে মেয়ে 3 জন ছেলে দ্বারা ধর্ষিত। এত মূল্যবান এই কালো বর্ণের মেয়েটা এই জগতে, আর যেই তাকে মূল্যবান করে তুলতে চাইছে সে মানুষটাই কেমন। মনে পড়ে 3-4 আগের রাতের কথা। মৃত্যুশয্যায় পড়েছিল দাদি। তার কথা রাখতে নূপুর সায় দিল সে চলে আসবে এই বাড়িতে। পরের দিন সত্যিই চলে এলো। কেন এলো? ওই ব্যক্তিত্বহীন পুরুষটার একলা জীবনে আজীবনের সঙ্গী হতে। এবার মনে পড়ল ওই পুরুষটার ঘরের প্রথম রাত। হাতের তালুতে একটা হিরের আংটি মিলে ধরে কি বলেছিল যেন লোকটা? আমার শূন্য কুটিরে স্বাগতম, আমার জীবনের শ্যামাঙ্গিনীকে আমার নিঃসঙ্গ জীবনটাতে জড়ানোর জন্য লাখো শুক্রিয়া। অসহায় আমার আমিকে বৈধ এক সম্পর্কের একটি সুযোগ দেওয়ার জন্য তোমার প্রতি আজীবন কৃতজ্ঞ থাকব। ভালোবেসে প্রত্যেকটা মুহূর্ত তোমাকে আগলে রাখব। ভরসা রেখো, আমি কখনো তোমায় একলা করব না আর কোনো দিন। সত্যি? হুট করে তিরস্কারের সুরে বলে ওঠে নূপুর।
সত্যি কৃতজ্ঞ। এত কৃতজ্ঞতা ঠিক সেদিন কোথায় ছিল যেদিন যেচে আমি ভালোবাসার বহিঃপ্রকাশ করেছিলাম আর আপনি ফিরিয়ে দিয়েছিলেন? সেদিন কোথায় ছিল এই আগলে রাখা যখন আমায় ফেলে বৃষ্টিকে বিয়ে করতে চলে গেলেন? কোথায় ছিল এই ভালোবাসা যেদিন আমার বাবা ফিরিয়ে দিল বলেই ফিরে এলেন? সেদিন মনে হয়নি যে মেয়েটা বেহায়ার মতো আপনাকে ভালোবেসে আপন করার দাবি জানাতো, সেই মেয়েটা অন্যের বাগদত্তা কেমন করে হয়ে গেল জেনে নি সে খবরটা? সেদিন মনে হয়নি আর একটু ধৈর্য রেখে নিজের করে নেওয়া হোক মেয়েটিকে? ঠিক তো সেদিন দুলহা সেজে চলে গিয়েছিলেন অন্য কারোর আঙ্গিনায়। আজ সেই আঙ্গিনা শূন্য করে আমায় ভালোবাসা বোঝাচ্ছেন, আমাকে কৃতজ্ঞতা দেখাচ্ছেন, অথচ আপনার মিথ্যে ইগনোর শিকার হয়ে আপনার ভুলের মাসুল দিতে অন্য কারো জীবনে একাকিত্ব নেমে এসছে। টের পান না? থেমে গেল নূপুর। দুর্বল অসুস্থ শরীরে ক্রোধের প্রতাপ অসহনীয় ঠেকছে এবার। চেঁচিয়ে বলা কথাগুলো দরজার ওপারে না পৌঁছলেও এবারে বিধ্বস্ত করে দিল অর্ণবকে, হাঁপিয়ে দিল খোদ নূপুরকেও। তবু ফুরায়নি গঞ্জনা, এখনো যে অনেকটা বাকি। তাই বোধহয় এবার পিঠের পেছনে বালিশ রেখে হেলান দিল নূপুর খাটের মাথায়। অর্ণব তখনও ঠাঁই দাঁড়িয়ে খাটের পাশে নূপুরের কাছাকাছি। আংটি রাখা হাতের তালুটা ততক্ষণে গুটিয়ে নিয়েছে সে। নূপুর কিছুটা সময় নিয়ে আবারও মুখ খুলল। আপনার আপন বোনটিকে আপনি নিজের অহংকারে খেলায় মেতে শ্বশুর ঘর ছাড়া করলেন, রিদওয়ান ভাইকে করলেন পরিবার ছাড়া। আমি না হয় মাহীন সৎ মায়ের সংসারে বড় হতে গিয়ে জগতের হাজারটা নিয়ম শিখে বেঁচে গেছি, অথচ বৃষ্টি আপুর মতো নিরেট আহ্লাদে বড় হওয়া মেয়েটার জীবনে দাগ বসিয়ে দিলেন। কেন দিলেন? জেদ হয়েছিল আপনার? নূপুরের বাবা ফিরিয়ে দিয়েছে বলে আপনিও দেখিয়ে দেবেন বিয়ে করা আপনার জন্য চুটকির ব্যাপার? আবার সেই আপনিই বিয়ের আসরে হবু বউকে ফেলে চলে গেলেন ধর্ষিতা মেয়েকে উদ্ধার করতে। সমাজের চোখে আঁচড় কাটা মেয়েটাকে রঙিন কাগজে মুড়িয়ে তার দাগ ঢাকতে হাজির হলেন কাজী সমেত। বাহ, কি দয়া শরীর আপনার! আমায় উদ্ধার করে এই প্রাসাদে এনে মুখোশে ঢেকে দিলেন। এখন কেউ আমায় ধর্ষিতা ভাববে না, বলবে না আমি এ জগতে উচ্ছিষ্ট হয়ে গেছি। ঠিক তেমন করেই সাজিয়ে রাখবেন অধিকার পেয়ে। আবারও থেমে গেল নূপুর। কথা শেষ হয়নি, অথচ শরীরটা ক্লান্ত হয়ে গেছে। দু চোখের পাতা বুঝে আসতে চাইছে, কিন্তু আরো যে অনেকটা বলার ছিল। না, এবার আর তার সুযোগ নেই কিছু বলার মতো। অর্ণব দিল না বলতে, সে স্বভাব সুলভ গম্ভীর গলায় বলে দিল, কথা শেষ হয়েছে? কেন আর শুনতে চাচ্ছেন না? রাত বাড়ছে। ও, ভুলে গেছি, রাত বাড়ছে। এটাই তো উত্তম সময় শরীর পাওয়ার। শরীর জাগছে তো। আসুন, বিছানায় আসুন। বাতি নেভাবেন না? থাক, আপনার অসুবিধা হলে এভাবেই না হয় শুরু করুন। নূপুর চুপ, একদম চুপ। আমার ধৈর্য শক্তি অনেক, তার মানে এই না সেটা কখনোই ফুরাবে না। প্রচন্ড আক্রোশে বেডসাইড টেবিলে থাকা ল্যাম্পটাতে খুশি মেরে বসল অর্ণব। নূপুর তাতে দমে গেল না, বরং সে আবারও কটাক্ষ করল, ফুরিয়ে গেলে কি হবে? অর্ণব এবার মুখ খুলল না, শুধুই ধূর্ত চোখ দুটো মেলে তাকালো নূপুরের দিকে। যে সময় চোখ দুটো কি পরিমাণ হিংস্র ছিল তা জানে না নূপুর। তার শুধু মনে পড়ে সে সময় ওই চোখ দুটো তার বুকের ভেতর হৃৎপিণ্ডটাকে রক্ত শূন্য করে দিয়েছিল ক্ষণিকের জন্য। আর হাত পা কেমন বরফ হয়ে গেল। অর্ণব মিনিট কয়েক নীরব থেকে একটা বক্স আর এক গ্লাস পানি এগিয়ে দিল নূপুরকে। চুপচাপ ওষুধকে ঘুমিয়ে পড়ো, আর একটি শব্দ যেন না শুনতে পাই। কথা শেষ করে অর্ণব ঘর থেকে বেরিয়ে গিয়েছিল। ভোর রাত অব্দি বাড়িটা শুনশানি ছিল। চুপচাপ শুয়ে থেকে একসময় চোখ লেগে গেলে সে আর জানে না ঘরের মানুষটা কোথায় আছে। তার ঘুম ভাঙে ভোর রাতে রুজিনা খালার আহাজারিতে। প্রথমে কান্নার আওয়াজটা ভ্রম বলে ভুল হলেও পরক্ষণে মস্তিষ্ক সজাগ হলো। কান্নাটা নিজ থেকে আসছে বুঝতে পেরেই নূপুর হন্তদন্ত হয়েই বিছানা ছাড়ল। চোখ জুড়ে ঘুম, রেশ কাটেনি এখনো। দুর্বল পায়ে ছুটে গেল সিঁড়ি বেয়ে। সিঁড়ি থেকে নিচ তলার প্রতিটি কোনায় কোনায় বাতি জ্বলছে।
হলঘরটায় সোফার আশেপাশে পায়চারি করতে করতে অর্ণব কাউকে অনবরত কল করে যাচ্ছে। খুব সম্ভব ওপাশ থেকে কেউ তুলছে না ফোনটা। দাদির ঘর থেকে কান্নার আওয়াজটা আসতে তা বুঝতে মাত্র সেকেন্ড কয়েক সময় লাগলো। এবার একরকম দৌড়েই ঢুকলো সে ঘরে। যে মানুষটার ইচ্ছে পূরণে সেই বাড়িতে পা রেখেছে, সেই মানুষটা পা থেকে মাথা পর্যন্ত আপাদ মস্তক সাদা একটা চাদরে ঢাকা। নূপুর বাকরুদ্ধ, নিঃসার হয়ে তাকিয়ে আছে অনেকক্ষণ চাদরে মোড়া দেহটার দিকে। কত বড় একটা বাড়ি, অথচ এই বাড়িটাতে উপস্থিত মাত্র 5 জন, যার মধ্যে একজনের শরীরটা পড়ে আছে আত্মাশূন্য। অর্ণব অনেকবার কল করার পর ফোনটা তুলেছে খালুজানের ডাক্তার বন্ধু। খালুজানের সুবাদে ঘনিষ্ঠতা ওনার সাথে। দাদি প্রাণহীন তা মানতে নারাজ অর্ণব ডাক্তার আঙ্কেল দ্রুত তার বাড়িতে আসতে বলায় ডাক্তার সাহেব ভড়কেছেন খুব। সময়টা তখন ফজরের পূর্ব মুহূর্ত। আঙ্কেল কিছুটা দোনো করেও চলে এলেন অর্ণবদের বাড়িতে। দাদিকে সে চাদর মোড়া দেখে বুঝলেন মানুষটা আর নেই। অর্ণব মানতে চাইছে না সে কথা। রুজিনা খালা মুখ ঢাকলেও অর্ণব তা সরিয়ে রাখতে চাইছে বারংবার। নূপুর হতবাক হয়েছে দেখে গম্ভীর মানুষটাকে, ঠিক যেন ছোট বাচ্চা যে কিনা মাকে খুঁজে না পেয়ে কেঁদে কেটে অস্থির হয়ে উঠেছে। ফজরের আজান হতেই দারোয়ান খবর দেয় বড় দাদার বাড়িতে, এবং তিনি নিজে খবর দেন রিদওয়ানদের বাড়িতে। ডাক্তার সাহেব নিজেও জানান বাসার শিখকে। মাত্রই দিন কয়েক আগে নিজের মেয়ের হতে না হওয়া বাড়ির কারো সাথেই তিনি হৃদ্যতা দেখাতে প্রস্তুত নন। নিজে তাই এদিকে আসার ইচ্ছে প্রকাশ করলেন না। তবে মনুষ্যত বোধ হয় একটুখানি জেগেছিল, তাই রিমনকে বললেন, এয়ারে চট্টগ্রাম যাও এবং যত দ্রুত সম্ভব অনিকে নিয়ে আসো। রিমন নিয়ে আসে অনিকে। সংবাদ জানায় রিদওয়ানকেও। সুদূর প্রবাসী ছেলেটা ছটফট করে অনি তার মানসিক হাল ভেবে। চাইলেও তখন সম্ভব নয় তার পক্ষে ছুটে আসা, সম্ভব নয় অর্ণির মাথাটা নিজের বুকে চেপে ধরে সান্ত্বনা দেওয়া। অর্ণবের প্রতি যে আংশিক হোপ ছিল সেটাও এই মুহূর্তে তার দুঃখ ভেবে দূর করে দেয়। অর্ণি তো কাছের মানুষ বলতে শুধু দাদি নয়, রিদওয়ানের পরিবারই ছিল। কিন্তু অর্ণব ছেলেটা যেবার অত শূন্যতায় ডুবে গেল। দাদির হাতে মানুষ হওয়া ছেলেটা এতদিনে হলো সত্যিকারের রীতি। রিদওয়ান রিমনকে সারাটা দিন কলের উপরই রাখলো, আর অর্ণব সে খুব একটা কাঁদেনি, শুধু থেমে থেমে দাদির লাশের পাশে বসে একটা কথাই আউড়ে গেছে, আমাকে এতিম না করলে চলছিল না তোমার? বাদ আসর জানাজার দাফন সম্পূর্ণ হলে বড় দাদার সাখাওয়াত ভাই মিলে কবরস্থান থেকে অর্ণবকে নিয়ে ফিরল বাড়িতে। সারাদিনে কেউ একটা দানাও দাঁতে কাটেনি, তাই সাখাওয়াতের বউ নিজেই কাজের লোকদের মাধ্যমে হালকা খাবারের ব্যবস্থা করল। নূপুর পুরোটা সময় বসেছিল অনির পাশে। মেয়েটা কান্নাকাটি করে একেবারে ভেঙে পড়েছে। রায়না বেগম আর বৃষ্টিও খেয়াল রেখেছে অনিতা। সন্ধ্যের পর মাগরিবের নামাজ শেষে অর্ণব বসেছিল বসার ঘরের মেঝেতে। তার আশপাশ চুরিয়ে বসা ছিল বড় দাদার নাতি আর অন্যান্য পুরুষ আত্মীয়রা। সাখাওয়াত ভাই চলে গেছেন একটু আগে, কিন্তু ভাবিরা ছিল দোতলায়। বড় ভাবি হঠাৎ মনে পড়ল এমন করে নূপুরকে বললেন, অর্ণব তো মুখে কিচ্ছুটি দেয় না, তুমি এক কাজ করো, ওকে ডেকে ঘরে নিয়ে আসো। আমি 2টো রসগোল্লা আর বাখরখানি নিয়ে আসছি। নূপুর দ্বিধাগ্রস্ত, বসার ঘর লোকপূর্ণ, সে কি বলে ডাকবে অর্ণবকে। এদিকে ভাবিও চলে গেছে নিজে মিষ্টি বাকরখানি আনতে। অসীম জড়তা নিয়ে সে চলে গেল নিচে। ধীর পায়ে গিয়ে থামলো ঠিক অর্ণবের পিঠ ঘেঁষে বড় দাদার কাছে। কোনো দিকে না তাকিয়ে সে ডাকলো, একটু উপরে আসবেন, ভাবি ডাকছে। অর্ণব রা করেনি, চুপচাপ উঠে দাঁড়ায়। পা বাড়িয়ে সামনে এগোতেই কানে আসে, বাঁচাও আল্লাহ। নূপুরের ক্ষীণ আওয়াজে বলা কথাটা স্পষ্ট শুনতে পায় অর্ণব। তৎক্ষণাৎ ফিরে তাকায়। নূপুরের দৃষ্টি অনুসরণ করে তার সেকেন্ড কয়েক বাদিয়ে ধপাস করে পড়ার শব্দ হয়। নূপুর জ্ঞান হারিয়েছে, কিন্তু কেন? কি দেখলো সেখানটাতে? দরজায় কি দেখেছে সে? মিনার ছিল না সেখানে? নূপুর কেন জ্ঞান হারালো তার সঠিক কারণ উদ্ঘাটন করতে পারছিল না কেউ। মোটামুটি সহজ ধারণা ছিল মেয়েটা অতিরিক্ত দুর্বল, তাই জ্ঞান হারিয়েছে। শুধুমাত্র অর্ণবের মন মানল না সে কথা। নূপুর ভয় পেয়ে সেন্স হারিয়েছে এটুকু সে বুঝতে পেরেছে। জ্ঞান ফেরার পরও এই নিয়ে কিছু জানতে চায়নি অর্ণব। 2 দিন পরই বাড়িতে লোকের আনাগোনা কমে গেল। সারাদিন অর্ণব বাইরেই থাকে, বাড়িতে থাকে নূপুর, অর্ণি। রুজিনা খালা নিজেও শোক কাটিয়ে উঠতে পারেননি বলে হাত পা খুঁটিয়ে পড়ে থাকে এক কোণে।
জীবনের অর্ধেকটাই তো তিনি ছিলেন দাদির পাশে। এমতাবস্থায় তার মনে কষ্টও বেশি। তবু জীবন তো থেমে থাকার নয়। আজ দাদি নিয়ে 4 দিন হয়ে গেল। কাল ভোরে অনি চলে যাবে হলে। তারপর থেকে এই মহল সমান বাড়িটাতে নূপুরকে থাকতে হবে একা। চা ফুটে ছলকে পড়তে নূপুর বেরিয়ে এলো ভাবনা থেকে। 3টা কাপে চা ঢেলে সে চলে গেল দোতলায় অর্নির ঘরে। আজ শোয়া হয়ে ফোনে কথা বলছে অর্নি। ফোনের ওপাশে রিদওয়ান আছে। খুব সম্ভবত তাকে বোঝাচ্ছে শক্ত হতে। চট্টগ্রামে গেলে একা একা থাকবে, পড়াশোনায় মন দিতে হবে, নিজেকে সুস্থ থাকতে হবে। নূপুর পাশে বসতে বসতে অনির কথা শেষ হয়েছে। সে 1 কাপ চা এগিয়ে দিল অনিকে। ততক্ষণে রুজিনা খালাও চলে এসেছেন এই ঘরে। 2য় কাপটা খালাকে ধরিয়ে দিয়ে নূপুর নিজের কাপে একটা চুমুক দিল। অনি জিজ্ঞেস করলো,